বাংলাদেশের রাজনীতিতে নানা ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে হচ্ছে বাংলাদেশের সমাজনীতিতেও নৈতিকতা, ধর্ম এবং নানা বিষয় নিয়ে নানা আলোচনা চলছে। এসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশের আমির জনাব আল্লামা মুফতি ডক্টর সাইয়েদ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী। ডক্টর আব্বাসী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আমাদের কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাবেন। ধন্যবাদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি এবং দর্শক মন্ডলী যারা আছেন তাদেরকেও অভিনন্দন জ্ঞাপন করি। আমাদের সাথে আরও থাকছে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান আমাদের সঙ্গে আজকে আছেন। তাকে আমরা স্বাগত জানাই। তিনি আমাদের সময় দিয়েছেন, তার এই চরম ব্যস্ততার মধ্যেও তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং অনেকগুলো বিষয়ে তিনি যুক্ত আছেন নানা রকম কারণে, তবুও আমাদের তিনি সাথে আছেন, সেজন্য তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। ডক্টর শফিকুর রহমান, আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, আমাদের সাথে আপনি যুক্ত হয়েছেন। ডক্টর আপনাকে এবং ঠিকানা পরিবারকেও ধন্যবাদ আমার পক্ষ থেকে। জি, ডক্টর শফিকুর রহমানের আজকে একটি গুরুত্বপূর্ণ মিটিং আছে, সেজন্য আমরা তাকে ছেড়ে দিব দ্রুতই, কিন্তু আমরা কিছু প্রশ্ন আপনাকে জাতীয় আন্তর্জাতিক সব জায়গা থেকে একটু করতে চাই। আপনি আশা করব যে আমরা অনেকগুলি প্রশ্নই আপনাকে আজকে করতে পারবো। আমরা শুরু করছি। আপনি সম্প্রতি এক ভাষণে বলেছেন, আরেকটা প্রসঙ্গে যাই, যে সেই গণতন্ত্র হালাল যার মাধ্যমে আল্লাহর বিধান কায়েম করা যাবে, বুলেট নয় ব্যালটের মাধ্যমে যেতে হবে। এটা আপনি বলেছেন হাদিসের রেফারেন্স দিয়ে। আপনার এই বক্তব্যের প্রতিবাদ করেছেন মুফতি ডক্টর সাইয়েদ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী। রোববার ফেসবুক এক পোস্টে দাবি করেছেন যে তিনি হাদিসের সুস্পষ্ট অপব্যাখ্যা করেছেন। আপনি এক লাইনে আবার একটু ব্যাখ্যা দিবেন কিনা? আমি হাদিসের দেই নাই। আমি বলেছি যে ডেমোক্রেটিক যে প্রসেসটা, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন খোলাফায়ে রাশিদিন, তাদের সময় ছিল এবং এটা বাস্তবতা আমরা সবাই জানি। হযরতে ওমর খুতবা দিতে দাঁড়াইছেন, সাধারণ মুসল্লি বলছে আমি আপনার খুতবা শুনবো না। কেন শুনবেন না? ওই যে আমরা কুশাগার থেকে কাপড় পাইলাম, আমার কাপড়ে লম্বা জামা হইলো না, আপনারটাই লম্বা জামা হইলো কেমনে? এই তো সেম কাপড় দেখতেছি। তখন তিনি তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে বলেছিলেন, বাবা তুমি এবার জবাব দাও। তিনি দাঁড়াইয়া বললেন যে দেখেন, বাবা তো রাষ্ট্রের দায়িত্বশীল, তার সাথে বিভিন্ন বিদেশি প্রতিনিধি দল আসে, এই রাষ্ট্রের সম্মানে আমি বাবাকে বলেছিলাম যে বাবা আমাদের পোশাক 2 টুকরা করে কাটার দরকার নাই, আপনি অনুমতি দিলে আমি কুশাগারকে রিকোয়েস্ট করতে চাই যে আমাদের 2 পিস না কেটে দিয়ে দেওয়ার জন্য, সেটা দিয়ে আপনি জামা বানাবেন। তো আমার বাবা এবং আমার 2 পিস মিলে উনার 1 পিস হয়েছে এবং তাই উনার জামা লম্বা। তো লোকটা বসে আল্লাহ শুকরিয়া আদায় করে বললেন যে খলিফাতুল মুসলিমিন, এবার আপনি আপনার খুতবা দেন, আমি শুনবো, মন ভরে শুনবো। তো এই দেখেন, এটাই তো বিউটি অফ ডেমোক্রেসি। ওই যে আপনি ফ্রিডম অফ এক্সপ্রেশন বললেন, এর চাইতে ভালো ফ্রিডম অফ এক্সপ্রেশন কোথায় পাবেন আপনি? আমি বলেছি যে না, গণতন্ত্র হচ্ছে এটা কোনো ইজম না, এটা আপনি নিজেও জানেন। গণতন্ত্র কোনো মতবাদ না, ইটস এ ওয়ে টু এস্টাবলিশ ইয়োর ইজম। আপনি যেটা চয়েস করেন, এটা ক্যাপিটালিজম হইতে পারে, সোশ্যালিজম হইতে পারে, কমিউনিজম হইতে পারে, এরকম যেটাই হোক সেটা আপনি করবেন। কিন্তু এটা একটা ওয়ে, এই বাহনের উপরে আপনি চড়ে যাবেন। সেটা যদি আল্লাহর দিন কায়েমের উদ্দেশ্যে হয়, তাহলে অবশ্যই এটা মুসলমানদের জন্য হারাম হওয়ার কথা না। এখন আমার কথার সাথে তো ডিফার করতেই পারেন, উনি একজন লার্নেড মানুষ, আমি তাকে রেসপেক্ট করি এবং কারো ডিফারেন্সটাকেও আমি রেসপেক্ট করি, কারণ এটা না হলে তো আপনার ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকবে না এবং মাল্টিকালচারাল সোসাইটিও বিল্ড আপ করা সম্ভব হবে না। বর্তমানে যেসব রাজনৈতিক ইসলামী আদর্শে অনুপ্রাণিত রাজনৈতিক দল আছে, জামাত ইসলামী সহ, তাদের কাউকে আপনি সহি ইসলামিক আদর্শে অনুপ্রাণিত রাজনৈতিক দল মনে করেন কিনা? শুধু জামাত ইসলামীকে তো দিলে হবে না। এই দেশে 3 থেকে 3.5 লক্ষ মসজিদের ইমাম হচ্ছে হেফাজতের লোক, তারা হচ্ছে মসজিদগুলোকে কন্ট্রোল করে এবং প্রত্যেকটা সমাজ কিন্তু এখনো মসজিদ কর্তৃকই নিয়ন্ত্রিত। ইমাম সাহেবের কথাটাই সমাজের লোক শুনে। তো বোঝা যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে মূল শক্তি হিসেবে আসতে পারে হেফাজত ইসলাম বাংলাদেশ, তাদেরকে নিতে হবে। হচ্ছে জামাত ইসলামীর যিনি প্রতিষ্ঠাতা ছিলেন আবুল আলা মওদুদী, তিনি মুহাদ্দিসও ছিলেন না, মুফাসসিরও ছিলেন না, তবে তিনি ছিলেন দার্শনিক এবং রাষ্ট্রচিন্তক। তো জামাত ইসলামী যারা করছেন তারা তো আসলে আবুল আলা মওদুদীর কোনো মাসালা বা ফেকা মানতেছে না। এবং জামাত ইসলামী তো অসংখ্য লোক আমি দেখেছি দক্ষিণ চট্টগ্রামে, তারা আমাদের মতো কট্টর সুন্নি, অর্থাৎ তারা মিলাদ কিয়াম করতেছে, তারা পিরি মুরিদি মানতেছে, কিন্তু রাজনৈতিকভাবে তারা জামাত ইসলামী করতেছে। তার মানে হচ্ছে 1922 সালে GNA গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলির মাধ্যমে কামাল পাশা আতাতুর্ক
তুরস্কের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থার জন্য আর না হয় সেই ব্যবস্থা করেছিল। তারপরে প্যান ইসলামিজম নিয়ে আসলো জামালউদ্দিন আফগানি। পরবর্তীতে 1942 সালে আবুল আলা মওদুদী চিন্তা করলেন যে এই সংকটকালীন মুহূর্তে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রটাকে বেছে নেওয়া যেতে পারে। এটাই ছিল তার রাষ্ট্রের চিন্তা, আর সেটাই জামাত ইসলামের লোকজন অনুসরণ করছে। কিন্তু জামাত ইসলামের লোকজনগুলো কিন্তু আবুল আলা মওদুদীকে ইমাম হিসেবেও মানে না, কিংবা তার মাসালাও নিচ্ছে না, শুধু রাষ্ট্র। কিন্তু ডক্টর আব্বাসী এই কথাটা আপনি বলতেছেন, আমি তো জামায়াতের কোন নেতার মুখে এরকম শুনি নাই। আমি বলছি এখন ইসলামী একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা আবুল আলা মওদুদীর রাষ্ট্র চিন্তাটা নিয়েছে। এখন আমরা বা অন্য হেফাজত ইসলাম বা কওমি ঘরানার যারা বিরোধিতা করি জামাতের, সেটা হচ্ছে আবুল আলা মওদুদীর আকীদা যে ভুল ত্রুটি ছিল সেটার বিরোধিতা করি আমরা। কিন্তু একটা কথা মনে রাখবেন, ইসলামের মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে জৌনপুর, ফুরফুরা, দেওবন্দ, কওমি, চরমনাই, জামাত, মসজিদ সবাই কিন্তু এক। ওকে, আপনি দেখেন, আপনি মনে করছেন আপনি দেখেন, আমি বলি যেমন 13 সালের 5ই মে শাপলা চত্বর আমি উপস্থিত হয়েছিলাম কয়েক লক্ষ লোক নিয়ে। আমি তো জৌনপুরের এবং আমাকে সুন্নি বলেই জানে, কারণ হেফাজত ইসলামের 13 দফা দাবি আমাদের সকল মুসলমানের দাবি ছিল। এবং সেখানে সারা বাংলাদেশ থেকে 13 সালের 5ই মে জামাত ইসলামী ও শিবিরের লোকজন 200 বাস নিয়ে উপস্থিত হয়েছিল। কারণ ওই 13 দফা দাবির পক্ষে তারাও ছিল, হয়তোবা তারা রাজনৈতিক ভাবে বলতে পারছে না, কিন্তু সেখানে উপস্থিত হয়েছিল। তো কথা হচ্ছে যে মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে সকল মাসলাকের মুসলমান এক, কিন্তু বাংলাদেশে রাজনীতি করার ক্ষেত্রে কিংবা নিজ নিজ অবস্থান ধরে রাখার জন্য শাখা প্রশাখাগত বিষয়ে একটু দ্বন্দ্ব আছে, এটা তো থাকতেই পারে। একটা ঘরে যদি 5টা ভাই থাকে, 5 ভাই কি আপনি যেটাকে শাখা প্রশাখাগত দ্বন্দ্ব বলতেছেন, সেই দ্বন্দ্ব আমরা অনেক সময় অনেক প্রকট দেখি। কেউ কেউ বলেন যে একজন আরেকজনকে বলেন যে তারা আসলে নাস্তিকদের থেকেও খারাপ, আরেকজন আরেকজনকে বলেন তারা বিধর্মী থেকেও খারাপ, একজন আলেম আরেকজন আলেমকে বলেন, সেগুলি আমরা শুনি। এবং রাজনৈতিক কারণে বলেন, অনেক সময় সেটি মানে কোনো বিষয়ের ব্যাখ্যা দিতে গিয়া না, রাজনৈতিক অবস্থানের কারণে বলেন। আমরা দেখেছি যে বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দল, আমি এই মুহূর্তে নাম বলছি না, কিন্তু তারা জনসভায় ভাষণে বলেছেন যে তাদের আসলে জামাতে ইসলামীকে ঠেকানোই তাদের রাজনৈতিক আদর্শ। এটা তো হিংসা, প্রতিহিংসা। তো সেইটা তো আমি বলি একটা আপনাকে উদাহরণ দিচ্ছি, যেমন জামাত ইসলামীর যারা বিরোধিতা চরম পড়ে, আমি তো জামাত ইসলামের সমালোচনা করি গঠনমূলক, যেটা তাদের সংশোধন করা দরকার সেটা করতে হবে। কিন্তু আমি কি কখনো বলতে পারি যে জামাতের লোকজন নাস্তিকদের চেয়েও খারাপ? এটা কি বলা যায়? আপনি বলুন। এখন মনে করেন 13ই মে আপনি বলছেন, সেটা বলছি না, কিন্তু আমি বলছি একজন ইসলামী আলেম বলে আমরা একজনকে চিনি, তিনি আরেকজনকে বলতেছেন। আমি তাকে চিনি। ওই লোকটা যে লোকটা বলেছেন তার নামটা আমিও নিব না, কিন্তু বাংলাদেশে এমন অনেক ইসলামী রাজনীতির ব্যানারে রাজনীতি করছেন যারা কিনা মোসাদ বা কিংবা সিআই এর পেইড এজেন্ট হয়ে বসে আছেন। এখন রাজনৈতিক আক্রোশে অনেকে অনেক কথাই বলে, যেমন জামাত ইসলামীর বিরোধিতা করতে যে ফরিদউদ্দিন মাসুদ এবং কিছু আলেম শাহবাগীদের সাথে একাত্মতা ঘোষণা করছে। এটা কেন করছে? তাহলে কি শাহবাগী না, তাহলে কি মতিউর রহমান নেজামী, দেলোয়ার হোসেন সাইদি তাদের চেয়ে ভালো ছিল শাহবাগীরা? যে মতিউর রহমান নেজামী, দেলোয়ার হোসেন সাইদি বা জামাতের যাদের ফাঁসি হয়েছে তাদের ফাঁসি দায় কার্যকর করতে ফরিদউদ্দিন মাসুদ শাপলা চত্বরে চলে গেছে, শাপলা চত্বর না শাহবাগ চত্বরে চলে গেছে, নাস্তিক ব্লগারদের সাথে একাত্মতা ঘোষণা করছে। তো বুঝাই যাচ্ছে এটা একটা রাজনৈতিক আক্রোশ ছিল, রয়ের পারপাস সার্ভ করার জন্য এই কাজটা করেছিল কিছু আলেম। অথবা ওই ধরনের কোন আলেম কি বললো, তার মুরিদ কত, তার জনসংখ্যা কত, সেটা কোনো দেখার বিষয় না। সেটা বুঝাই যাচ্ছে কোন একটা ইন্টেনশন থেকে সে কাজটা করেছে বা বলেছে। কিন্তু আমাদেরকে তো ইনসাফে থাকতে হবে। আমরা আবুল আলা মওদুদীর বা জামাত ইসলামীর সমালোচনা গঠনমূলক ভাবে করে আসছি, করতেছি। যেমন আমি জামাত ইসলামী মানে আপনি যেমন বললেন যে মওদুদী সাহেবের ফিলোসফিটা জামাতে ইসলামী আসলে সেইভাবে নিতেছে না, কিন্তু আমি কিন্তু ডক্টর আব্বাসী, আমি কিন্তু এই কথা জামাতে ইসলামীর কোন শীর্ষ নেতৃত্বের কাছে শুনি নাই। সত্যি কথা বলবে না, হ্যাঁ বলবে না কেন? বলবে না কেন? তারা যদি এটা না নেয় তাহলে এটা বলবে না কেন? হতে পারে এই জন্য বলবে না যে আপনার কর্মীদের মনোবল ভেঙে যাবে। কিন্তু আমি শীর্ষ নেতাদের মুখে শুনেছি, দেলোয়ার হোসেন সাইদি সাহেব একজন বাংলাদেশে জাদ্রেল একজন স্কলার ছিলেন, এবং আপনি জানেন তার জনপ্রিয়তা এখনো কিন্তু একেবারে আকাশ জনপ্রিয়, আলহামদুলিল্লাহ। সেটা বলি, সাইদি সাহেব ব্যক্তিগত জীবনে আবুল আলা মওদুদীর কোনো মাসালা মেনেছিলেন? তিনি তো হানাফি মাযহাবের মতে নামাজ পড়তেন, লম্বা দাড়ি রাখতেন, এবং তিনি পীর ঘরানা থেকে এসেছেন। তার বাবা ছিলেন ফুরফুরার মুরিদ। ডক্টর আব্বাসী, আমি এটা প্রশ্ন সরাসরি করি। ডক্টর আব্বাসী, আমি এটা প্রশ্ন সরাসরি করি। আপনি সোজা সাপটা কথা বলেন, আপনাকে সরাসরি কথা বলি। এই মওদুদীর আদর্শটা জামাত সরাসরি অস্বীকার করা না
পর্যন্ত আমি মওদুদী সাহেবের জায়গায় রাখতে চাই, কিন্তু মওদুদী সাহেবের আদর্শটা তারা সরাসরিভাবে ধারণ করার কথা বলে যে একটা ইসলামিক রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছে, আপনি কি সেটাতে যাইতেন? সেইটা আপনি আমল করেন আর না করেন? তাহলে দুইটা কারণে যেতাম। তো জনাব সাইদি যে গিয়েছিলেন সেটাকে আপনি সঠিক মনে করেন? না, সাইদি সাহেব কেন গিয়েছিলেন সেটা তার, আপনি বলতেছিলেন যে তিনি আমলটা করেন নাই, কিন্তু আদর্শের এই ঘরানায় কি আপনি আসতেন? দেখুন, সাইদি সাহেবের একটা বক্তব্য আমি শুনেছি, তিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি দেখেছেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যে জনবল দরকার, যে কাজকর্ম দরকার, উনি সেটা জামাতের মধ্যে পেয়েছিলেন, সেজন্য তিনি জামাতের রাজনীতিতে ছিলেন। কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি তো হানাফি মাযহাব মেনেছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী লালন করতেন অধিকাংশ ক্ষেত্রে, এবং তিনি পীর ঘরানার ছিলেন এবং পীর মাশায়েখদেরকে যথেষ্ট শ্রদ্ধা করতেন। আমি আগেই বলেছি যে বাংলাদেশে জামাত ইসলামী আকীদাগত দিক দিয়ে আবুল আলা মওদুদের আকীদা সবাই গ্রহণ করে নাই। দক্ষিণ চট্টগ্রামে যারা জামাতের নেতা আমির, তারা আমাদের সাথে দক্ষিণ চট্টগ্রামে, আচ্ছা এই ব্যাপারে আপনার বক্তব্য পরিষ্কার। আমি এই ব্যাপারে আবার উত্তরবঙ্গে যারা জামাতের নেতা তারা লামাযহাবী, তারা মাযহাবী মানেন না। সেজন্য আমি বলেছি আবুল আলা মওদুদী তিনি কোনো ইমাম ছিলেন না, তিনি ছিলেন রাষ্ট্রচিন্তক, দার্শনিক। তো তিনি একটা ইসলামী একটি শরিয়া রাষ্ট্র কায়েমের জন্য তিনি যে রাজনৈতিক দর্শন দিয়েছিলেন সেটা জামাত নিয়েছে, কিন্তু আবুল আলা মওদুদীর আকীদায় যথেষ্ট ত্রুটি ছিল, সেটা আগেও বলেছি, এখনো বলছি। এবং জামাত ইসলামী যেহেতু ডেমোক্রেসির চর্চা করে, তাদের সাথে আমার যাওয়ার প্রশ্নই আসে না। আচ্ছা, অ্যাবসলিউটলি ফাইন। আচ্ছা, আপনি শুক্রবার একটা দলীয় কর্মসূচিতে বলছেন যে দিন কায়েমের চেষ্টা বা প্রচেষ্টা ঐচ্ছিক নয়, মুমিনের উপর ফরজ। আরবার আপনাদের দীর্ঘদিনের একটা স্লোগান হচ্ছে এরকম, আল্লাহর আইন চাই। এখন একটি নতুন প্রচারণা, মানে অনেক দলকেই ক্ষমতায় দেখা যায়, মানে জামাত ইসলামের একটা নতুন প্রচারণা এরকম যে অনেক দলকে ক্ষমতায় দেখা হয়েছে, জামাতকে একটিবার সুযোগ দেওয়া হোক, আপনারা যদি নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে পারেন তাহলে কি বর্তমান ব্যবস্থা পাল্টে কোরআন সুন্নাহ ভিত্তিক শাসন বা শরিয়া ব্যবস্থা চালু করবেন? আসলে দেখেন, কোরআন সুন্নাহ ভিত্তিক মানে অনুশাসন যেটা, এটার ব্যাপারে সমাজের পারসেপশনের ভিন্নতা আছে। আমাদের বাংলাদেশের যে সংবিধান আছে, এই সংবিধানের অনেকগুলা আর্টিকেল, অনেকগুলা ধারা উপধারা কোরআনের সেন্সের সাথে পুরোপুরি মিলে যায়, এটার সাথে কোনো ডিফারেন্স নাই। আবার কিছু কিছু ধারা আছে সেখানে কন্ট্রাডিকশন আছে। ওরকম পরিবেশ পরিস্থিতি যখন আসবে, জনগণের প্রত্যাশার আলোকে এটা মানে সবার সাথে ইন্টারেক্টিভ হয়, সবাইকে সাথে নিয়েই ইনশাআল্লাহ ভালো জিনিসগুলোকে আমরা ইনপুট দেবো আল্লাহ চাই। তবে এটাও মনে রাখার বিষয় যে কোরআনী শাসন হঠাৎ করে আল্লাহ তাআলা এস্টাবলিশের হুকুম দেন নাই, ইট ওয়াজ এ গ্রাজুয়াল প্রসেস। ফর এক্সাম্পল মাদক কিন্তু দুনিয়ার কেউ কিন্তু এটাকে অ্যাপ্রুভাল দেয় না, বাট এটার প্র্যাকটিস সব জায়গায় আছে, এটা বাস্তবতা। তো সেই মদ যখন হারাম ঘোষণা করা হয়, নিষিদ্ধ করা হয়, তখন কিন্তু 3 পর্যায়ে গিয়ে চূড়ান্তভাবে এটা নিষিদ্ধ করা হয়েছিল। তো এটা গ্রাজুয়াল একটা প্রসেস। আপনি একটা ক্রাইম থেকে, দীর্ঘদিনের প্র্যাকটিস থেকে মানুষকে সরাবেন, আল্লাহ তাআলার সেই বিধানকে অনুসরণ করেই আমরা আগাবো ইনশাআল্লাহ। 5 আগস্টের পর থেকে বিএনপির পক্ষ থেকে যেহেতু জাতীয় নির্বাচনের দাবি জানানো হয়েছিল, এটা নিয়ে অনেক তাদেরকে রঙ্গব্যঙ্গ করা হয়েছে। জামায়াতে ইসলামী মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি ইলেকশনের কথাও বলেছে, রোজার পরেও ইলেকশনের কথা বলেছে, রোজার আগেও ইলেকশনের কথা বলেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি জামায়াতে ইসলামী 300 আসনে প্রার্থী ঘোষণা করে ফেলেছে। আপনারা যদি পরে কোনো রাজনৈতিক জোট করেন বা পরে যদি কোনো ধরনের রাজনৈতিক সমঝোতার মাধ্যমে জাতীয় সরকারের একটা আবহ তৈরি হয়, তাহলে কি হবে? আপনারা এখনই জোট ঘোষণা করে ফেলেছেন, সেটা কেমন হলো? আলহামদুলিল্লাহ, এটা আমাদের সাথে যাদের ইন্টারেকশন আছে তারা সবাই জানেন। আমরা বলেছি যে এটা আমাদের অফিসিয়াল ঘোষণা না, এটা হলো প্রাথমিক সিলেকশন, এবং সমস্ত আমাদের নমিনি যারা হবেন তাদেরকে সেম মেসেজ দেওয়া হয়েছে যে জাতীয় বৃহত্তর স্বার্থে যে কোনো সময় যে কোনো পরিবর্তন যে কোনো আসনে আসতে পারে। আমাদের সংগঠন এটার জন্য পূর্ণ প্রস্তুত। প্রয়োজনে আমার থেকেই পরীক্ষা শুরু হবে, কোনো অসুবিধা নেই। আপনার কাছে ছোট একটি পরীক্ষা, সেটি আপনার পরীক্ষা না, আপনার কাছে একটি ছোট পরীক্ষা। আপনি কুষ্টিয়া 3 সদর আসনে জামাত ইসলামের এমপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে জনপ্রিয় ইসলামী বক্তা জনাব আমির হামজাকে, কিন্তু এদিকে আবার জামাতি ইসলামীর শুরা সদস্য জনাব ফরাজ হোসেন রয়েছেন, তার নামও জোরে সোরে শোনা যাচ্ছে। অনেকে বলছেন যে তৃণমূল জামায়াত আসলে পছন্দ করে নাই হঠাৎ করে এরকম একজনকে মনোনয়ন দেওয়া। এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখেন? শুধু জনপ্রিয়তার জন্য না, নট দ্যাট। আমরা যখন কোনো জায়গায় নমিনি সিলেকশন করি তখন 2টা জিনিস আমরা বিবেচনায় নেই। একটা হলো যে